ঠিক আছে, তাহলে শুরু করছে। হ্যাঁ, তো সিলেবাসে উল্লেখ আছে যে এলিমেন্টারি অ্যান্ড কি এলিমেন্টারি প্রিন্সিপাল অফ সার্ভেইং অ্যান্ড লেভেলিং এরকম উল্লেখ আছে। আর ওখানে আছে হচ্ছে চেইন সার্ভে আছে, ঠিক আছে, ডাম্পি লেভেল আছে, ঠিক আছে, প্রিজমেটিক আছে, আর আছে থিওরিলাইট, ঠিক আছে। এই চারটা ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু এখান থেকে সেরকম কোশ্চেন আসে না, এগুলো কোশ্চেন এত ভিতর থেকে দেয় না। যেগুলো আমি পড়াচ্ছি এগুলো পড়লে যথেষ্ট ভালো করে বুঝে বুঝে পড়তে হবে আর কি, ঠিক আছে। কনসেপচুয়াল কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। তো তার আগে আমাদের একটু সার্ভেইং আর লেভেলিং সম্পর্কে জানতে হবে, যে সার্ভেইং আর লেভেলিং কি সেম জিনিস, না দুটার মধ্যে কোনো পার্থক্য আছে। তো অবশ্যই পার্থক্য আছে। সার্ভেইং মানে হচ্ছে অনুভূমিক দূরত্ব মেজার করবে, ঠিক আছে। মানলাম যে আমি একটা রেখা টানলাম এরকম করে, এ আর বি। তো এ আর বি এর দূরত্ব নির্ণয় করলাম আমরা 5 কিলোমিটার। তো দিস ইজ কল সার্ভেইং। আর লেভেলিং তাহলে কি? লেভেলিং হচ্ছে উচ্চতা মেজার করবে, ঠিক আছে। ফর এক্সাম্পল, মানলাম একটা ভূমিরূপ এরকম সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 500 মিটার উপরে আছে, ঠিক আছে, 500 মিটার উপরে আছে। তাহলে এই যে মেজারমেন্টটা করলাম, এটা হচ্ছে লেভেলিংয়ের মধ্যে পড়বে। তার মানে লেভেলিং মানে হচ্ছে উঁচু নিচু বা উচ্চতা নির্ণয়ের একটা কাজ আর কি। আর সার্ভেইং হচ্ছে অনুভূমিক দূরত্ব বা অবস্থান নির্ণয় করে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সার্ভেইং মানে অনুভূমিক দূরত্ব, আর লেভেলিং মানে হয় উঁচু নিচু। যেমন ডাম্পি সার্ভে কখনো আমরা বলি না, ডাম্পি সার্ভে সবসময় ডাম্পির লেভেল বলি। কেন বলি? কারণ ডাম্পি লেভেলটাই হচ্ছে উচ্চতা মেজার করে। ডাম্পি লেভেলের সাহায্যে আমরা ভূমির বন্ধুরতা মেজার করি, কোথায় উঁচু আছে কোথায় নিচু আছে এরকম, বা প্রোফাইল ড্র করি। আর প্রিজমেটিক কম্পাস সার্ভে বলি আবার, প্রিজমেটিক কম্পাস লেভেলিং কখনো বলি না। কারণ প্রিজমেটিক কম্পাস কী হয়, মানে কোনো একটা স্থানে এরকম করে অনুভূমিক দূরত্ব বা ক্ষেত্রফল মেজার করে এরকম, ঠিক আছে। তো এরকমই বুঝতে হবে যে অনুভূমিক দূরত্ব নির্ণয় করার পদ্ধতিকে সার্ভেইং, আর উঁচু নিচু বা ভূমির বন্ধুরতা নির্ণয়কে লেভেলিং বলে। পরিমাপের দিক, অর্থাৎ এটা অনুভূমিক দূরত্ব মেজার করে, এটা উল্লম্ব দূরত্ব। মেইন ঘুরে ফিরে কথা একই। এরা মূলত মানচিত্র বা নকশা তৈরিতে কাজে লাগে, কোনো স্থানে মানচিত্র যদি তৈরি করি তাহলে। আর লেভেলিংগুলো মূলত আমরা প্রোফাইল ড্র করতে কাজে লাগে, ঠিক আছে। ফর এক্সাম্পল, ডাম্পি লেভেলের কিন্তু প্রোফাইল ড্র করি একটা আমরা এরকম করে। এর মাধ্যমে বুঝতে পারি যে যেটা নিচুর দিকে আছে ওটা নিচু জায়গা, যেটা উপরের দিকে আছে উঁচু জায়গা, ঠিক আছে। কোনো একজন ব্যক্তি রাস্তার মধ্যে দেখি আমরা ডাম্পি লেভেলে কাজ করে, তো ওরা এরকম করে রাস্তাটাকে চেক করে যে কোথায় এরকম করে এরকম আছে, তো এরকম করে চেক করলো, চেক করে নেওয়ার পর একটা প্রোফাইল ড্র করে যেটাকে নিচু মনে হচ্ছে ওই জায়গাটাকে এরকম করে ভরাট করে দিল, আর যেটা উঁচু মনে হচ্ছে ওটাকে আবার নিচু করে দিয়ে লাস্টে রাস্তাটাকে সমান করে দেয়, ঠিক আছে। তো এরকম লেভেলিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে ইউজ করি। তো ডাম্পি লেভেল, স্টাফ এগুলো মেইনলি হচ্ছে লেভেলিং করে থাকে। কম্পাস মানে প্রিজমেটিক কম্পাস আর চেইন এগুলো হচ্ছে সার্ভেইং করে থাকে। কিন্তু আমরা যদি থিওরিলাইট বলি তাহলে সেটা কী করে? থিওরিলাইটের সঙ্গে তো সার্ভেও বলি না, লেভেলিংও বলি না। থিওরিলাইট হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা দূরত্ব মেজার করতে পারে, আবার যেটা উচ্চতাও মেজার করতে পারে, ঠিক আছে। থিওরিলাইটের সাহায্যে আমরা কোনো একটা পয়েন্টের ডিস্টেন্সও মেজার করতে পারি, ঠিক আছে, আবার হচ্ছে তার উচ্চতা তো নির্ণয় করতে পারি। তো এই জন্য দুটার মধ্যেই পড়ে সে, এরকম বলা যেতে পারে। তো এবার আসবো ক্লাসিফিকেশন অফ সার্ভেইং, ঠিক আছে। তো সার্ভেইং সবসময় লেভেলিংটাকে সার্ভেইং বললে অ্যাকচুয়ালি লেভেলিংটাকে বোঝানো হয়, কিন্তু যখন আমরা মেইন প্রপার দুটার মধ্যে ডিফারেন্স দেখব তখন কিন্তু তাদের মধ্যে এতগুলো ডিফারেন্স হবে। তো সার্ভেইংয়ের যদি আমরা ভাগ দেখি তো মেইনলি দুটা ভাগ হয়, একটা হচ্ছে প্রাইমারি মানে সার্ভেইং, আর একটা হচ্ছে সেকেন্ডারি সার্ভেইং। তো প্রাইমারি সার্ভেইং মানে হচ্ছে ঠিক আছে, যে জায়গার উপর আমরা সার্ভে করছি সেই জায়গার বেসিসে এটা হয়ে থাকে আর কি। যেমন হচ্ছে প্লেন সার্ভে একটা, আর একটা হচ্ছে জিওডেটিক সার্ভে। ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চিন আসার মতো, ঠিক আছে। আর সেকেন্ডারি সার্ভেইং বলতে আমরা কী ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, কোন মেথড অ্যাপ্লাই করছি, ঠিক আছে, আমাদের উদ্দেশ্য কী। তো উদ্দেশ্যের ভিত্তিতে, পদ্ধতির ভিত্তিতে কিংবা কোনো ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে যখন আমরা সার্ভেইংয়ে শ্রেণীবিভাগ করি তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি সার্ভেইং। তো প্রাইমারি সার্ভেইংটা থেকে শুরু করি। প্রাইমারি সার্ভেইং দুই প্রকার, একটা হচ্ছে প্লেন সার্ভে, একটা হচ্ছে জিওডেটিক সার্ভে। তো দুটার মধ্যে কী পার্থক্য? তো প্লেন সার্ভে হচ্ছে, আমরা জানি যে আমাদের পৃথিবী কিন্তু এরকম চ্যাপ্টা নয়, আমাদের পৃথিবী কিন্তু এরকম গোলাকার, ঠিক আছে। তো আমরা যখন দুটা পয়েন্টের মধ্যে, মানলাম এই দুটা পয়েন্টের মধ্যে আমরা দূরত্ব মেজার করি, তো আমরা অ্যাকচুয়ালি কী ভাবি যে সরল রেখা এরকম সোজা পথে দূরত্ব মেজার করলাম, কিন্তু বাস্তবে কি তাই? ওটা অ্যাকচুয়ালি একটা কার্ভ রেখা হবে এরকম, ঠিক আছে। তো অনেক রকমের সার্ভে আছে যারা হচ্ছে পৃথিবীর এই বক্রতাটাকে ধরে না, পৃথিবীটাকে এরকম বক্র না ধরে পৃথিবীটাকে এরকম সমান্তরাল ভাবার চেষ্টা করে, ঠিক আছে। তো সেই ধরনের সার্ভেগুলো যারা পৃথিবীর কার্ভেচার বা বক্রতাকে ধরে না, সেই ধরনের সার্ভেগুলোকে বলা হয় প্লেন সার্ভে। যেমন আমাদের জিওগ্রাফিতে আমরা যত ধরনের সার্ভে করেছি সবগুলো কিন্তু আমাদের প্লেন সার্ভে, ঠিক আছে। আর বড় যেগুলো সার্ভে হয় অনেকটা জায়গা জুড়ে,
সেই সার্ভেগুলো এই কিন্তু এরকম কী বলে যে পৃথিবীর কার্ভেচারটাকেও কিন্তু পরিমাপ ধরা হয়, নাহলে সমান্তরাল ধরে নিলে ভুল আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো যারা পৃথিবীর কার্ভেচার বা বক্রতাকে ধরে সার্ভে করে সেটাকে বলা হচ্ছে জিওডেটিক সার্ভে। ভিডিওটা অন করেছি তো, জিওডেটিক সার্ভে। আর যারা পৃথিবীর কার্ভেচারকে ধরে না সেটা হচ্ছে প্লেন সার্ভে। তো আমাদের ভূগোলের ক্ষেত্রে বেশিরভাগ প্লেন সার্ভেই হয়ে থাকে, এটা মনে রাখতে হবে। তো প্লেন সার্ভেগুলো মেইনলি ছোটো এলাকার ক্ষেত্রে বেশি সুবিধাজনক, কারণ বড় এলাকা যখন করব আমরা, তো বড় এলাকা কার্ভেচারটা না ধরলে কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু ছোটো এলাকার ক্ষেত্রে আচ্ছা ছোটো এলাকায় বেশি পার্থক্যতা আসবে না, তো ঠিকই আছে। এরকম যেমন আমরা যে আমাদের কাছাকাছি কোনো জায়গায় যদি তাকাই, আমরা কোনো একটা মাঠের দিকে, একটা মাঠ এই প্রান্ত থেকে ওই প্রান্তে তাকালে মাঠটাকে কিন্তু সোজা লাগে। কিন্তু আমরা যদি কখনো সমুদ্রে যাই বা অনেকটা ফাঁকা মাঠ আছে, তাহলে কিন্তু এরকম সোজা লাগবে না, এরকম কার্ভে, এরকম কিন্তু কার্ভ মনে হবে, বক্র মনে হবে। তো এটার কারণই হচ্ছে ছোটো এলাকার ক্ষেত্রে অতটা বোঝা যায় না, কিন্তু যখন আমরা অনেকটা ডিস্টেন্সে তাকাবো তখন কিন্তু পৃথিবীর বক্রতাটা বোঝা যাবে যে সত্যিই পৃথিবী কিন্তু বাঁকা। সমুদ্রে গেলে সব থেকে ভালো বোঝা যায়, সমুদ্রের উপকূলে দাঁড়িয়ে থেকে যদি দেখি তো মনে হচ্ছে সমুদ্রটা এরকম করে দিকে নেমে গেছে, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে যে ছোটো এলাকার সার্ভেইংয়ের ক্ষেত্রে প্লেন সার্ভেটা সুইটেবল। পৃথিবীকে সমতল ধরে নেওয়া হয় যে পৃথিবীটা সমতল এরকম, আর পৃথিবীর বক্রতা ধরা হয় না, এটাই কিন্তু এদের মেইন লাইন। সাধারণত নির্মাণ মানে বাড়ি তৈরির ক্ষেত্রে, রাস্তাঘাট তৈরির ক্ষেত্রে, ক্ষুদ্র মানচিত্র তৈরি করতে, ঠিক আছে, ক্ষুদ্র স্কেলের মানচিত্র নয় কিন্তু ক্ষুদ্র জায়গার মানচিত্র তৈরি করতে এটা ব্যবহৃত হয়। এটা কিন্তু সহজ হবে, দ্রুত হবে, কম খরচে হবে, কারণ ছোটো এলাকা যেহেতু সহজে হবে, দ্রুত হবে এরকম। আরেকটা কী তাহলে আছে জিওডেটিক সার্ভে। তো জিওডেটিক সার্ভে যা যা আমরা বললাম ওটাতে প্লেন সার্ভেতে, এটা তার পুরোপুরি বিপরীত হবে। যেমন এটা হচ্ছে বৃহৎ এলাকার ক্ষেত্রে হবে, পৃথিবীর বাঁকা বা গোলাকার বা কার্ভেচার যেটা, সেই নেচারটাকে কিন্তু এখানে তুলনা ধরা হবে। যেমন প্লেন সার্ভের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে পৃথিবীটা এরকম চ্যাপ্টা, এই হিসাবে আমরা ধরে নিই, কিন্তু আদৌ কিন্তু প্লেন সার্ভে এরকম পৃথিবী চ্যাপ্টা নয়। অর্থাৎ কী বলে যে প্লেন সার্ভেতে অ্যাকচুয়ালি আমরা ভুল করে থাকি, পৃথিবীর কার্ভেচারটাকে নিই না। কিন্তু যেহেতু এটা ছোটো এলাকার মধ্যে, তখন বলে না ঠিক আছে ছোটো এলাকা তো কোনো ব্যাপার না, কিন্তু যখন বৃহৎ এলাকা করব তখন কিন্তু কার্ভেচারটাকে নিতে হবে, এবং সেটাকেই কিন্তু আমরা জিওডেটিক সার্ভে বলব। তো পৃথিবীর বক্রতা বিবেচনা নেওয়া হয় রাষ্ট্রীয় মানচিত্র, মানে বড় বড় জায়গার মানচিত্র, উপগ্রহ চিত্র, বিজ্ঞান ভিত্তিক জরিপ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। জটিল, খরচবহুল, বিশেষ যন্ত্রপাতি লাগে। বিশেষ যন্ত্রপাতি কথার অর্থ হচ্ছে অনেক দামি দামি যন্ত্রপাতি লাগবে, যেগুলো একজন মানুষের পক্ষে কেনা সম্ভব নয়, মানে এমনি সাধারণ কোনো ব্যক্তির কাছে কেনা সম্ভব নয়। যেমন আমরা থিওরিলাইট, ডাম্পি লেভেল সহজে কিনে নিই, আমারই আছে সব, ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু কেনা যাবে না। এবার হচ্ছে সেকেন্ডারি ক্লাসিফিকেশন। তো সেকেন্ডারি ক্লাসিফিকেশন, প্রাইমারি ক্লাসিফিকেশন বুঝলাম আমরা যে এরিয়াটাকে, কার্ভেচারটাকে নিচ্ছি না। এবার ওটাকে ওইটা মানে সিলেক্ট করার পর আমরা কতগুলো মেথড অ্যাপ্লাই করব, কী মেথড অ্যাপ্লাই করব, কী ইনস্ট্রুমেন্ট অ্যাপ্লাই করব, ঠিক আছে, এগুলোর উপর ভিত্তি করে পৃথিবীর মানচিত্রকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। তো এগুলো ভাগ অতটা ইম্পর্টেন্ট নয়। যেমন বেসড অন ইনস্ট্রুমেন্ট, যদি চেইন সার্ভে আমরা তাকে বলি যখন আমরা চেইন ইউজ করব। কম্পাস সার্ভে বলতে প্রিজমেটিক কম্পাস যখন আমরা ইউজ করব। প্লেন টেবিল সার্ভে মানে হচ্ছে যখন আমরা প্লেন টেবিলের সাহায্যে করব, সিম্পল। থিওরিলাইট মানে হচ্ছে ওই যে থিওরিলাইট যন্ত্রের সাহায্যে, এটা কিন্তু ডিস্টেন্স। গ্রুপে কি ওরা জানে না নাকি? এটা গ্রুপে এসএমএস করে খেয়ালই করেনি হয়তো নাকি। আরেকটা আছে ট্রেকোমেট্রিক সার্ভে। তো এটা নতুন একটা নাম, ঠিক আছে, তো ওই জন্য এটা আমি একটু লিখে দিয়েছি, ঠিক আছে। এমন একটি জরিপ পদ্ধতি যেখানে দূরত্ব আর উচ্চতা পরিমাপ করা হয় থিওরিলাইটের সাহায্যে, কিন্তু এর একটা পার্থক্য আছে, একটা বিশেষ যন্ত্র দিয়ে, চেইন ও টেপ, ফিতা ছাড়া আর কি। যেমন আমরা থিওরিলাইটের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের টেপটা দরকার হয়, অর্থাৎ ফিতাটা, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু না হলেও চলবে, মানে দুটো প্রায় একই রকম। তবে এটা আমাদের যেহেতু সিলেবাসে নেই, আমাদের অত সমস্যাও নেই, যেহেতু একটা টার্ম পেয়েছি আমি, তো ওই জন্যই করে দিয়েছি। আর ফটোগ্রাফিক সার্ভেইং মানে হচ্ছে ওই যে ফটো তুলে সার্ভেইং, যেমন বিমান থেকে ফটো তোলা, ঠিক আছে, ওরকম ব্যাপারগুলো। এবার আছে বেস্ট অফ মেথড, এটা খুব ইম্পর্টেন্ট, বেস্ট অফ মেথডটা। তো বেস্ট অফ মেথড মানে হচ্ছে একটা হচ্ছে ট্রাইঙ্গুলেশন বা ট্রায়োলেটেরিয়ান এরকম বলে অনেক সময়, আর একটা হচ্ছে ট্রাভার্সিং। তো ট্রাইঙ্গুলেশন মানে কি, জায়গাটিকে ত্রিভুজে ভাগ করে শুধু কোন মেপে জায়গার অবস্থান নির্ণয় করে, ছোটো এলাকায় বিশেষ পপুলার। মানলাম আমার এত একটা জায়গা আছে, চেইন সার্ভেইংয়ের ক্ষেত্রে এটা মূলত অ্যাপ্লাই করা হয় এরকম।
তো যখন আমরা এরকম করে জায়গাটাকে ত্রিভুজে ভাগ করলাম, যেটা একটা ত্রিভুজ হলো, এই ত্রিভুজের প্রথমে ক্ষেত্রফল বের করলাম, তারপরে আবার পাশে একটা ত্রিভুজ হলো, এই ত্রিভুজের আবার ক্ষেত্রফল বের করলাম। এরকম ক্ষেত্রফল ত্রিভুজ বের করে করে যখন সার্ভেইং বের করা হয়, বিশেষ করে কৌণিক মেজারমেন্ট দিয়ে, তখন সেটাকে বলা হয় ট্রায়াঙ্গুলেশন। যদি দেখা গেল যে ত্রিভুজে ভাগ করার পরও আমার জায়গাটা অনেক বড় হয়ে যাচ্ছে, তখন আরও ছোটো ছোটো ত্রিভুজে ভাগ করা হবে এরকম করে, ঠিক আছে? অফসেট, অনসেট, এরকম কী কী আছে না। তো যাই হোক, তো এরকম। আর ট্রাভার্সিং কি? রেখা ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কোণ আর দূরত্ব মেপে মানচিত্র তৈরি করা হয়, ঠিক আছে? মানে ট্রায়াঙ্গুলেশন পদ্ধতির ক্ষেত্রে এরিয়াটা আমার আগে থেকে আসে, আমি জাস্ট গিয়ে এরকম করে ত্রিভুজে ভাগ করছি আর তার সার্ভেইং করছি। কিন্তু আমরা যখন একটা জায়গায় একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট গেলাম, এর ডিস্টেন্সটা মেজার করলাম, এর কৌণিক অ্যাঙ্গেলটা মেজার করলাম, মানে প্রিজমেটিক কম্পাস দিয়ে আর কি, তখন আবার গেলাম এরকম। তো ওই রৈখিক দূরত্ব পরিমাপ করবো, মানে কোণ পরিমাপ করব, দুটার সাহায্যে যখন করব, তখন সেটাকে বলা হচ্ছে ট্রাভার্সিং। বুঝা গেল? তো ট্রাভার্সিং সম্পর্কে আরও পড়বো আমরা নিচের দিকে। তো এগুলোই ছিল। তারপরে আরও কয়েকটা আছে এখানে। বাই নেচার অফ ফিল্ড, কোন ফিল্ডের উপর আমরা করছি, যেমন ল্যান্ড, যদি ভূমিভাগের উপর করি তো ল্যান্ড সার্ভে, সমুদ্রের উপর করলে মেরিন সার্ভে, আর যদি মহাকাশ নিয়ে কোনো রিসার্চ করে তাহলে সেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। তো এগুলো তো সবাই জানে। এরপরে মোস্ট পপুলার একটা কোশ্চেন হতেই পারে, আমার মনে হয়েছে এখানে যখন এটা করি না তখন মনে হয়েছে এখান থেকে কোশ্চেন হতে পারে, যে বেসিক প্রিন্সিপাল অফ সার্ভেইং। তো সার্ভেইং করার মেইনলি দুটা প্রিন্সিপাল আছে, একটা আর দুটা, একদম দুটাই কিন্তু মনে রাখতে হবে, যে কোনটা 1 নম্বর প্রিন্সিপাল, কোনটা 2 নম্বর প্রিন্সিপাল। তুলে দিতে পারে যে এর মধ্যে কোনটা 1 নম্বর প্রিন্সিপাল, ঠিক আছে? তো 1 নম্বর প্রিন্সিপাল কী লেখা আছে ফার্স্ট প্রিন্সিপালে, যে ওয়ার্কিং ফ্রম হোল টু পার্ট, অর্থাৎ সমগ্র থেকে ক্ষুদ্র এলাকায় যাও, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা মানে কি, আরেকটা বলেছে লোকেটিং এ পয়েন্ট বাই অ্যাটলিস্ট 2 মেজারমেন্ট ফ্রম এ ফিক্সড রেফারেন্স পয়েন্ট। বলেছে যখন আমরা নতুন কোনো একটা পয়েন্ট নিশ্চিত করব, তখন অবশ্যই সেই পয়েন্টটাকে যাতে দুটা আগে থেকে সিলেক্ট করা পয়েন্টের সাপেক্ষে মেজারমেন্ট করি। একটা পয়েন্টের সাপেক্ষে মেজারমেন্ট করলে কিন্তু ভুল হয়ে যাবে অনেক সময়, বা লোকেশনটা ঠিকঠাক করতে পারবো না। তো এই হলো দুটা প্রিন্সিপাল। তো ফার্স্ট প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে, যে মানলাম একটা আমার জায়গা আছে এরকম করে, ঠিক আছে? এই জায়গার উপর আমরা সার্ভে করব। তো বলেছে যে জায়গাটাকে যদি প্রথমে কেউ এরকম গেল, যেরকম ছোটো ছোটো ভাগে ভাগ করে নিল, ছোটো ছোটো ভাগ করে নিল, ভাগ করতে করতে সার্ভে করলো, প্রথমে এটা সার্ভে করলো, এটা শেষ হয়ে গেলো তখন এটা করলো, এটার পরে এটা করলো, এটার পরে এটা করলো, এরকম, ঠিক আছে? এটা কিন্তু ভুল পদ্ধতি অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ সার্ভেইং, ঠিক আছে? আরেকটা আমি উদাহরণ দিই, মানলাম একটা লাইন আছে এরকম করে, তো লাইনটাকে আমরা ছোটো ছোটো করে ভাগ করে মেজারমেন্ট করছি। আমি একবার এখান থেকে এখানে মেজারমেন্ট করলে তাহলে তো আমার ভুলই হবে না, কিছু ভুলই হলো না। কিন্তু কেউ যদি এরকম করে যে এখান থেকে প্রথমে এটুকু মেজারমেন্ট করলো, দেখা গেলো ওটা ছিল 5 সেমি, কথার কথা ওর হয়ে গেছে 6 সেমি, তারপরে এখান থেকে মেজারমেন্ট করলো, তাহলে এই যে ভুলটা থেকে গেল, পরের অংশটাতে কিন্তু সেই ভুলটা থেকে যাবে, তারপরের অংশটাতে সেই ভুলটা থেকে যাবে। অর্থাৎ যদি আমরা পার্ট টু হোল করি, ছোটো থেকে বড় সার্ভে করি, তাহলে কিন্তু আমাদের ছোটো ছোটো ভুলগুলো মিলে অনেক সময় লাস্টে গিয়ে বড় ভুল হয়ে যায়। তো বলেছে ওই জন্য কী করতে হবে, যে প্রথমে আমাকে বড়টাকে, মানলাম একটা মাঠ আছে, তো মাঠটাকে ভালো করে ঘুরে দেখতে হবে, চারপাশটা, মানলাম চারপাশে দেখলাম একটু, দেখে নিয়ে তারপরে আমাকে কয়েকটা একদম সঠিক কন্ট্রোল পয়েন্ট সিলেক্ট করতে হবে। কন্ট্রোল পয়েন্ট মানে সেই পয়েন্টগুলো যার ল্যাট লং একদম ঠিক আছে, যেটা কখনো ভুল হবার সম্ভাবনা কম। তো মানলাম এরকম করে আমি 3টা কন্ট্রোল পয়েন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? কন্ট্রোল পয়েন্ট সিলেক্ট করার পর তখন এই কন্ট্রোল পয়েন্টের সাপেক্ষে, এই কন্ট্রোল পয়েন্ট থেকে এই এলাকাগুলো আমি মানলাম এই এলাকাটা সার্ভে করলাম, এই কন্ট্রোল পয়েন্ট দিয়ে এই এলাকাটা সার্ভে করলাম, তারপর এই কন্ট্রোল পয়েন্ট দিয়ে এই এলাকাটা সার্ভে করলাম, ঠিক আছে? অর্থাৎ এটার ভিত্তিতেই পরেরটা সার্ভে করলাম না কিন্তু, এরকম ব্যাপারটা। তাহলে এই ক্ষেত্রে মানলাম আমার এই কন্ট্রোল পয়েন্টের সাপেক্ষে এই যে ভুলটা হয়েছে, সেই ভুল, সেটা যদি ভুল হয়ে যায়, সেই ভুলটা কিন্তু তার মধ্যেই থাকলো, এটাতে কিন্তু আসবে না। তো এটাই বলেছে যে ওয়ার্কিং ফ্রম হোল টু পার্ট। এত কিছু বুঝতে না পারলে এটা যাতে সবসময় মনে রাখে, ওয়ার্কিং ফ্রম হোল টু পার্ট, সমগ্র থেকে ক্ষুদ্র অংশের দিকে সার্ভে করা। আর বলেছে যে যখন আমরা নতুন একটা পয়েন্ট নিব কোনো একটা সার্ভেতে, মানলাম এরকম একটা লাইন আছে, তো আমাকে বলেছে যে তুমি বাঁ দিকে ডান দিকে একটা পয়েন্ট নাও যে কোনো, তো যখন এই পয়েন্টটাকে লোকেট করব, তো পয়েন্টটাকে লোকেশন করার ক্ষেত্রে অবশ্যই যাতে দুটা পয়েন্টের সাপেক্ষে সেটাকে সিলেক্ট করি, যে একটা এটা পয়েন্টের দিয়ে আমরা মেজারমেন্ট করলাম, দেখলাম কৌণিক অ্যাঙ্গেল মেজারমেন্ট করলাম, প্লাস এটা পয়েন্ট দিয়েও আমরা যাতে মেজারমেন্ট করি। তো এটাই বলেছে যে অ্যাটলিস্ট 2 পয়েন্ট, কারণ একটা পয়েন্ট দিলে অনেক সময় ভুল হয়ে যায়, দুটা পয়েন্ট দিলে কিন্তু সেরকম হবে না। তো এই হলো দুটা প্রিন্সিপাল। আজকে পড়াবো ডাম্পি লেভেল, প্রিজমেটিক কম্পাসটা কালকে পড়াবো, ঠিক আছে? প্রিজমেটিক কম্পাসটা আমার কমপ্লিট হয়নি, তো আমরা পড়বো এখন ডাম্পি লেভেল, ঠিক আছে? যারা সব ভুলে টুলে গেছে আজকে সব মনে পড়ে যাবে, খুব সুন্দর করে নোটটা রেডি করেছি, ঠিক আছে? তো ডাম্পি লেভেল
ডাম্পি লেভেলের উদ্দেশ্য কী? ডাম্পি লেভেল সবাই তো দেখেছি মনে হয়, একবার ছবিটা দেখা দিই। এই হলো ডাম্পি লেভেল, যেটা কিন্তু চারপাশে ঘুরে রাউন্ড এরকম গোলাকারে ঘুরে, কিন্তু সেটা উপর নিচে হয় না থিওরিলাইটের মতো। তো ডাম্পি লেভেল কি? পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের আপেক্ষিক উচ্চতা নির্ণয় পরিমাপ করে। লেভেল আছে তার মানে তো উচ্চতা নির্ণয় করবেই। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ভূমির বন্ধুরতা পরিমাপ করা হয়। ভূমিটা কোথাও উঁচু কোথাও নিচু এটা মেজারমেন্ট করা হয় কিন্তু ডাম্পি লেভেলের সাহায্যে। ঠিক আছে, এবার ডাম্পি লেভেলের ইকুইপমেন্ট মানে ডাম্পি লেভেল করার সময় আমরা কী কী যন্ত্রপাতি ব্যবহার করি, পরীক্ষা দিতে পারে যে এর মধ্যে কোন যন্ত্রপাতিটা ডাম্পি লেভেল করার ক্ষেত্রে কাজে লাগে না। তো একটা হচ্ছে ডাম্পি লেভেল স্বয়ং একটা যন্ত্র, প্রধান যন্ত্র যেটা এটা। তারপরে আছে লেভেলিং স্টাফ, অর্থাৎ এই যে স্কেলটা বড় 4 মিটারের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে স্টাফগুলো মেইনলি 4 মিটারেরই হয়, আমরা যেটা জিওগ্রাফিতে ব্যবহার করছি, বাকি আরও আছে কি না জানি না আমি। তো ত্রিপদ স্ট্যান্ড মানে যে এরকম যেটা যার উপর আমরা ডাম্পি লেভেলটা সেট করব। প্লাম বব আছে, ঠিক আছে। প্লাম বব মানে হচ্ছে এই যে এটা ওলন যেটাকে বলি আমরা এরকম করে, মানে সেন্টারিং করব, যেটা একদম মিডিলে সেন্টার, এখান থেকে মানলাম একটা কোনো ডিস্টেন্স মেজার করতে হবে, তখন আমরা কোনটা ধরে মেজারমেন্ট করব, তো আমাকে সেন্টারিং সিলেক্ট করতে হবে। তো সেন্টারিং মেজারমেন্ট করার জন্য প্লাম বব, এটা কিন্তু সবাই ভুল করে, প্লাম ববটাকে স্পিরিট লেভেল ভাবে, স্পিরিট লেভেলটাকে প্লাম বব ভাবে। তো স্পিরিট লেভেলটা কি? স্পিরিট লেভেলটা অ্যাকচুয়ালি অনেক সময় কাজে লাগে, অনেক সময় নাও লাগতে পারে। তো স্পিরিট লেভেলটা অ্যাকচুয়ালি আমার যে ডাম্পি লেভেলটা সেটা ঠিকঠাক করে লেভেলিং হলো কি না, যন্ত্রটা কোনো দিকে মানে ঝুঁকে আছে কি না সেটা মেজার করে আর কি। মানে যন্ত্রটা একদম লেভেলিং হলে একদম এই যে এর ভিতরে যে বাবেলটা থাকে সেটা একদম মিডিলে থাকবে। মেজারিং টেপ মানে হচ্ছে দূরত্ব পরিমাপ করার ক্ষেত্রে ফিতা, যেটা গেল এটা। এবার অ্যাডজাস্টমেন্ট অফ ডাম্পি লেভেল। তো ডাম্পি লেভেলকে কীভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়? অ্যাডজাস্টমেন্ট কথার অর্থ হচ্ছে যাতে ত্রুটি না আসে সেই জন্য তো ঠিক করা হয়। যেমন এই যে আমরা যে ত্রিপদ স্ট্যান্ডটার উপর বসাবো, তো আমরা তো একটু চেক করে নেবো যে ঠিকঠাক লেভেলিং হলো কি না, তো সেই বিষয়গুলোকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট। তবে এই অ্যাডজাস্টমেন্টটা দুই প্রকারের কিন্তু হয়ে থাকে, সেটা যে কোনো ইনস্ট্রুমেন্টেরই হয় দুই প্রকারের। একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে ভিতরে যে নাট ফাট দিয়ে যে ইনস্ট্রুমেন্টটা সেট করা আছে সেই বিষয়টাকে বোঝায়। ঠিক আছে, মানলাম ভিতরে একটা নাট খুলে গেল, তো একদিকটা আর ঠিকঠাক করে আমরা মান নিতে পারছি না, তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু কোনো একজন ব্যক্তি বা যে সার্ভেয়র সে কিন্তু স্বয়ং ঠিক নাও করতে পারে, তার যদি ওইগুলো ব্যাপার জানা না থাকে। তো পার্মানেন্ট সার্ভে হচ্ছে সেই পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেই অ্যাডজাস্টমেন্টটা যারা সেই অ্যাডজাস্টমেন্টটা যে কোম্পানি তৈরি করে সেটা তারাই ওটা অলরেডি করে দিয়ে থাকে, এবং এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই কোম্পানি থেকেই ঠিক করতে হবে, স্বয়ং কিন্তু সার্ভেয়র ঠিক করতে পারবে না। আর অস্থায়ী সামঞ্জস্য কোনটা? মানে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট মানে প্রতিবার যতবার আমরা সার্ভে করব ততবারই কিন্তু এটা করা হয়ে থাকে। অর্থাৎ সিম্পল কথায় এই যে লেভেলিংটা ঠিক হলো কি না, ঠিক আছে, তারপরে হচ্ছে সেন্টারিংটা ঠিক হলো কি না, এই বিষয়গুলোকে বলা হচ্ছে অস্থায়ী সামঞ্জস্য। কারণ এগুলো হচ্ছে আবার যদি ইনস্ট্রুমেন্টটা অন্য জায়গায় নিয়ে যায় আবার সেম পুনরায় আবার করতে হবে, কিন্তু ভিতরে অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু একবারই করা হয়, এবং সেটা নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু সেই সার্ভেয়র ঠিক করতে পারবে না, সেই কোম্পানি ঠিক করবে। তো এটা আবার দুটো হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে, অর্থাৎ এই যে হেলে টেলে আছে কিনা ওটা, আর একটা হচ্ছে প্যারালক্স। প্যারালক্সটা আমরা ভালো করে বুঝবো আরও রিমোট সেন্সিং যে আছে ওগুলোতে। প্যারালক্স মানে হচ্ছে আমরা যখন দেখব সেই দেখাটা ঠিকঠাক হচ্ছে কিনা আর কি। দেখা গেলো আমরা দেখছি এই জায়গাটায়, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে এমনভাবে হেলে দুলে আছে যে আমরা অ্যাকচুয়ালি ভুল পয়েন্টটাকে দেখছি। তো ওরকম বুঝা গেল, মানে একটা নির্দিষ্ট পয়েন্টকে যখন দুটা আলাদা আলাদা এদিক থেকে দেখলে একরকম মনে হচ্ছে, আবার এখান থেকে দেখলে আরেক রকম মনে হচ্ছে, তখন সেই বিষয়গুলোকে প্যারালক্স বলা হয়। তো এটা বলে দেবো আমি এর মধ্যে। তো এই দুটা জিনিস মানে মেইন কথা হচ্ছে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট, এই যে লিখেছি এইটাই হলো এর মেন কথা, প্রস্তুত কারক ঠিক করে। আর টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সার্ভেয়র প্রতিবার ব্যবহার করার আগে করে। তো পরীক্ষায় দিয়ে দিতে পারে এর মধ্যে কোন অ্যাডজাস্টমেন্টটি সার্ভেয়র নিজে করে না, তাহলে সেটা হবে পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। তো ডিফারেন্ট পার্টস অফ ডাম্পি লেভেল। তো ডাম্পি লেভেলে অনেকগুলো পার্ট আছে, লেভেলিং হেড আছে, টেলিস্কোপ আছে, এগুলো থেকে নাও কোশ্চেন হতে পারে, তাই একবার জানিয়ে নিলে ক্ষতি কী। যেমন আমার এটা খুব ইম্পর্টেন্ট মনে হয় ডায়াফ্রামটা, ঠিক আছে। তো আমি একবার এখানে দেখা দিচ্ছি ছবিটাতে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো লেভেলিং হেড 1 নম্বর। তো লেভেলিং হেড কোনটা? লেভেলিং হেড হচ্ছে এই যে এই অংশটা যার উপর পুরো ডাম্পি লেভেলটা বসানো থাকে। টেলিস্কোপ মানে আমরা দূরবীনটাকে বুঝি, ঠিক আছে, এই যে দূরবীনের মিডল অংশটা এটা। আই পিস মানে যেদিক থেকে দেখব সেটা। ডায়াফ্রাম মানে এই যে এই জায়গাটা, মানে আই পিস দেখার জন্য অনেক সময় এরকম হয় না, ঝাপসা দেখা যায়, তো এটাকে ঘোরাতে হয় তাহলে ঠিক হয়ে যায় এরকম। ফোকাসিং স্ক্রু, আচ্ছা ডায়াফ্রামটা মনে হয় অন্য জিনিস, দেখি তো একটু। ক্রস হেয়ার থাকে,
যেখানে লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। সরি ভুল বললাম। ডায়াফ্রামটা হচ্ছে ক্রস হেয়ার থাকে না একটা, এর ভিতরে একটা হর্স হেয়ার আর কি, ঘোড়ার চুল থাকে এরকম সূক্ষ্ম চুল, সেটাকে বলা ডায়াফ্রাম। আর যেটাকে আমরা ঘুরাবো, যেটা বললাম, ওটাকে বলা হচ্ছে ফোকাসিং স্ক্রু। রে সাইড মানে হচ্ছে এই যে দূরবীনের সামনের দিকে একটা এরকম করে মানে ঢাকনার মতো থাকে, সেটাকে বোঝায়। লেভেল টিউব মানে এই যে উপরের দিকে বাবেলের মতো থাকে, ডাম্পি লেভেলটা ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য সেটা, ঠিক আছে। ক্রস বাবেল টিউব, তো ক্রস বাবেল টিউব মানে ওটার পাশাপাশি আরও কয়েকটা টিউব থাকে মানে বারবার চেক করার জন্য, ঠিক আছে, এই জিনিসগুলো। ক্ল্যাম্পিং স্ক্রু, ফুটস স্ক্রু, স্ক্রু মানে এই যে নাট ফাটগুলো ওগুলো, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নিতে হবে, আর এগুলো ব্যবহারগুলো এখানে লিখেছি। এরকম কোশ্চেন নাও আসতে পারে, শুধুমাত্র এটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার 4 নম্বরটা, ঠিক আছে। ডায়াফ্রাম, তো ডায়াফ্রামটা একটু যেহেতু ডায়াফ্রামটা শব্দটা শুনে বোঝা যাচ্ছে না যে ডায়াফ্রামটা আবার কী জিনিস, তো ওই জন্য মনে রাখতে হবে ডায়াফ্রামটা কী জিনিস। এবার হচ্ছে কী কী টার্মিনোলজি আছে, এখান থেকেই বেশি কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, কারণ অঙ্ক টঙ্ক তো দিবে না সেরকম, অঙ্ক তো মুশকিল করা। তো কয়েকটা আছে, যেমন একটা হচ্ছে রিডিউস লেভেল একটা টার্ম আছে, একটা যে বেঞ্চ মার্ক আছে। তো এগুলো প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝলে এটা মনে হচ্ছে যে কিছুই না, একদম সিম্পল জিনিস। তো ডেটাম পৃষ্ঠ থেকে, এবার ডেটাম পৃষ্ঠটা কী জিনিস, তো ডেটাম পৃষ্ঠটা আমি পরে বলছি। আপাতত ডেটাম পৃষ্ঠ মানে একটা এরকম করে আমাকে ধরে নিতে হবে যে একটা সারফেস, যার উপর সব কিছু মেজারমেন্ট হবে। তো ডেটাম পৃষ্ঠ থেকে কোনো বিন্দুর উলম্ব দৈর্ঘ্যকে সেই বিন্দুর উচ্চতা বা হ্রাসপ্রাপ্ত তল বলে, ঠিক আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট ডেটাম সারফেস থেকে, মানলাম এটা একটা সারফেস, এর থেকে এই অংশটা এই যে বিভিন্ন বিন্দুগুলোর যে আমরা দূরত্বগুলো মেজার করছি, তারপর যেরকম করে প্রোফাইল তৈরি করলাম, সেটাকে বলা হয় রিডিউস লেভেল। পাতি বাংলা ভাষায় যদি আমরা বলি, তাহলে রিডিউস লেভেল শব্দের অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ, আর কিছুই না, ঠিক আছে। এই যে আমরা প্রোফাইল ড্র করলাম, এই যেরকম করে প্রোফাইল ড্র করলাম, এই প্রোফাইলের এই অংশগুলো, এইটাকেই বলা হচ্ছে রিডিউস লেভেল। প্রোফাইলটাই হচ্ছে রিডিউস লেভেল, ঠিক আছে। তো রিডিউস লেভেল ইকুয়াল টু প্রোফাইল, এটুকু বুঝে রাখবো। এবার আমরা এটা কী করি, নিচের দিকে একটা থাকে, ডেটাম থাকে। তো ডেটাম থেকে এই যে দূরত্বগুলো মেজার করি, দূরত্ব মেজার করলাম, এটা নিচের দিকে আছে, ওই জন্য নিচু হয়েছে, এটা বেশি মান আছে, উঁচু গেছে, এরকম। তো ওই জন্যই বলা আছে এগুলো ব্যাপার ঘুরে ফিরে। কিন্তু মেইন কথা হচ্ছে রিডিউস লেভেল মানে হচ্ছে ভূপৃষ্ঠটা বা একটা প্রোফাইল আঁকলে যেটা হয় সেই অংশটা। তো এটা থেকে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে। এটা কি, আচ্ছা, যদি কোনো বিন্দু ডেটাম থেকে উঁচু হয় তবে মান ধনাত্মক হবে, আর যদি কোনো বিন্দু নিচু হয় তবে তার মান ঋণাত্মক হবে, ঠিক আছে। তো এটা আমি পরে বলছি, যখন আমি ডেটামটা বুঝাবো তখন বলবো। ডেটামটা কি দিইনি নাকি, বা ডেটামটা কেন দিলাম না? হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, এটা 9-10-এ নেই, 9-10-এগুলো তো হয়ে গেছে পড়ানোর, শুধুমাত্র ওই, আচ্ছা। ডেটামটা অ্যাড করতে আমি ভুলে গেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি দেখাই দেবো। বেঞ্চমার্ক কি, বেঞ্চমার্ক হচ্ছে যে যখন আমরা এই যে রিডিউস লেভেলের মধ্যেই, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের মধ্যেই নির্দিষ্ট কতগুলো এরকম করে পয়েন্ট থাকবে, এটা 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 এরকম, ঠিক আছে। যে পয়েন্টগুলো আগে থেকেই সমুদ্রপৃষ্ঠ থেকে তার কত উচ্চতা সেটা কিন্তু নির্ধারণ করা থাকবে। মানলাম সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 800 মিটার উচ্চতা, তো এটা হচ্ছে 800 মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 600 মিটার উচ্চতা, তো 600 মিটার এরকম লেখা থাকবে। এবার এই পয়েন্টগুলো পরবর্তীকালে কিন্তু আমাদের অন্য আরও কোনো মানে প্রোফাইল ড্র করতে বা অন্য কিছু করতে কিন্তু কাজে লাগে। তো এটি একটি নির্দিষ্ট স্থানে খোদাই বা চিহ্নিত করা উচ্চতা, যা একটা নির্দিষ্ট ডেটাম পৃষ্ঠ থেকে পরিমাপ করা হয়, ঠিক আছে। যা একটি নির্দিষ্ট ডেটাম পৃষ্ঠ থেকে পরিমাপ করা হয়, এটি ভবিষ্যতে উচ্চতা মাপার জন্য রেফারেন্স পয়েন্ট হিসাবে ব্যবহৃত হয়। এটা মনে রাখতে হবে। বেঞ্চমার্ক মানে হচ্ছে ভূপৃষ্ঠের উপর চিহ্নিত করা একটা নির্দিষ্ট পয়েন্ট, যেখানে কিন্তু তার সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচু সেটা কিন্তু লেখা থাকে। তারপরে হচ্ছে কি, এই বেঞ্চমার্কের কতগুলো আবার ভাগ আছে। একটা হচ্ছে জিটিএস বেঞ্চমার্ক। জিটিএসের ফুল ফর্মটা জিজ্ঞেস করার চান্স অনেক বেশি আছে। একটা হচ্ছে গ্রেট ট্রাইগোনোমেট্রিক্যাল সার্ভে। জিটিএসটা যারা ফুল ফর্ম জানে না তারা কিন্তু সহজে আইডিয়া করতে পারবে না যে এর ফুল ফর্ম আবার এরকম হতে পারে। তো ওই জন্য ফুল ফর্মটা একটু দেখে রাখা ভালো। অনেকগুলো বইতে দেখলাম আমি এসএসসির যে এই কোশ্চেনটা দিয়েছে যে জিটিএসের ফুল ফর্ম কী।
তো জিটিএস হচ্ছে যখন কোনো বেঞ্চমার্ক এরকম করে সরকারিভাবে নির্ধারণ করা থাকবে, ঠিক আছে, যেমন ভারতের ক্ষেত্রে সার্ভে অফ ইন্ডিয়া, যে সার্ভে অফ ইন্ডিয়া কতগুলো বেঞ্চমার্ক এরকম করে তৈরি করে দিয়েছে এবং তার সমুদ্রপৃষ্ঠ থেকে সঠিক একদম উচ্চতাটা ওখানে লেখা আছে এরকম, তো সেটাকে বলা হয় জিটিএস। এবার এই জিটিএস বেঞ্চমার্কগুলো আমাদের যে পিডাব্লিউডি আছে, তো পিডাব্লিউডি কী করে, পিলারের আকার এরকম পিলার তৈরি করে ওর উপরে লিখে দেয় 800 মিটার, 600 মিটার, 700 মিটার এরকম লিখে রাখে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় পার্মানেন্ট বেঞ্চমার্ক, মানে যেগুলো সহজে ভাঙবে না, আবার অনেক দিন থেকে ওই লেখাটা ওখানে থাকবে। তো ওটাই যখন দেওয়াল, পিলার ইত্যাদি ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় এরকম। আরবিটারি বেঞ্চমার্ক মানে কি, কল্পিত উচ্চতা নির্ধারণ করা হয় স্বল্প এলাকায় প্রযোজ্য, ঠিক আছে। আরবিটারি মানে হচ্ছে মানে এটা এমনি ধরে নেওয়া হয় আর কি কোনো একটা সাপেক্ষে। ধরো আমি এখানে ইয়ে করছি, প্রোফাইল ড্র করছি, তো আশেপাশে কোনো একটা নির্দিষ্ট উচ্চতা ধরে নিলাম যে ওখানে তো কী বলে যে বেঞ্চমার্কটা এত, তাহলে আমার এখানে আমি এরকম ধরে নিলাম ওটার সাপেক্ষে, তখন সেটাকে আরবিটারি বলা হয়। আর টেম্পোরারি বেঞ্চমার্ক যেটা অস্থায়ীভাবে নির্ধারণ করা হয় কাজ চলাকালে, মানে যতক্ষণ কাজ চলবে ততক্ষণই সেই বেঞ্চমার্কটা আছে, যতক্ষণ কাজ চলবে না তখন সেগুলো সব তুলে ফুলে নিয়ে চলে গেলা হলো এরকম। তাহলে জিটিএস, তারপরে হচ্ছে পার্মানেন্ট বেঞ্চমার্ক, আরবিটারি বেঞ্চমার্ক, এরকম এরকম, ঠিক আছে। আচ্ছা, ডেটামটা তো নাই এখানে, তাও ডেটামটা আমি একবার বলে দিই। হ্যাঁ, ডেটামটা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেটাম মানে হচ্ছে একটা সারফেস, যে সারফেসটার সাপেক্ষে সমস্ত উচ্চতাগুলো নির্ধারণ করা হয় এরকম, ঠিক আছে। বা আমি যদি সিম্পল লজিকে বলি একটা জিনিস, যে মানলাম আমি হচ্ছে আমার কাছে 10 জন ছাত্র, 20 জন ছাত্র পড়ছে, ঠিক আছে। এবার 20 জন ছাত্রের মধ্যে প্রত্যেকে 50%-এর উপরে পেয়েছে, 50%-এর উপরে পেয়েছে, তো আমি 50%টাকে একটা ডেটাম ধরলাম যে 50%-এর উপরে তো সবাই পেয়েছে, তো 50%টা কোনো ধরে লাভ নাই, 50%-এর উপরে কত কে পেয়েছে সেটা বলো, এরকম ব্যাপারটা। তো 50%টাকে এখানে আমরা ডেটাম হিসাবে কাজ করলাম, ব্যবহার করলাম। তো ডেটাম হচ্ছে ওরকমই, যে এমন একটা উচ্চতা যে উচ্চতাটার উপরেই সবাই অবস্থান করবে, তার নিচে কেউ থাকবে না, ঠিক আছে। তো আমাদের ডাম্পি লেভেলের ক্ষেত্রেও কিন্তু এই ডেটামটা খুব ব্যবহার করা হয় এই জন্য। তো ডেটাম থেকে একটা কোশ্চেন আসে যে আগে করাচির যে পাকিস্তানের যে করাচির সমুদ্র ইয়েটা আছে, উপকূলটা আছে, সেটাকে কিন্তু ভারতের ডেটাম হিসাবে ব্যবহার করতো, কিন্তু বর্তমানে মুম্বাইয়ের সমুদ্র উপকূলকে কিন্তু ডেটাম হিসাবে ব্যবহার করা হয়। ওটা কী কারণে যেন উঠে গেছে, লেখাটা আমি পরে অ্যাড করে দেবো, এই কথাগুলোই লেখা আছে ওর মধ্যে। তো ডেটামের সাপেক্ষে একটা কথা লেখা আছে না এখানে, যে হচ্ছে রিডিউস লেভেল, কী লেখা আছে কথাটা, যে যদি কোনো বিন্দু ডেটাম থেকে উঁচু হয়, মানলাম এই যে ডেটামের মান 500 মিটার, তো এর থেকে যদি উপরের দিকে থাকে এরকম, ঠিক আছে, তাহলে তার মানটা অবশ্যই পজিটিভ আসবে। আর যদি নেগেটিভে মান আসে, তার মানে বুঝতে পারছি যে ডেটামের থেকে নিচের দিকে অবস্থান করতে, অর্থাৎ সমুদ্র থেকে নিচের দিকে চলে গেছে এরকম, বোঝা গেল। তো এরকম করে ব্যাপারটা আর কি। এবার আছে জিটিএস, পার্মানেন্ট টেম্পোরারি বেঞ্চমার্ক, এটাকে বলা হয় জিটিএস, তারপর আছে পার্মানেন্ট টেম্পোরারি বেঞ্চমার্ক। এবার একটা কনসেপ্ট আছে লাইন অফ কলিমেশন। তো লাইন অফ কলিমেশনটা কি, যে যখন আমরা এরকম করে ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখছি, মানলাম এটা আমার দূরবীন, এই যে এটা আমার দূরবীন, তো দূরবীন দিয়ে এরকম করে দেখছি একটা টার্গেট বিন্দু, এটা তো টার্গেট বিন্দুকে দেখতে গেলে একটা অটোমেটিক আমাদের একটা কাল্পনিক রেখা তৈরি হয়ে যায়, সেই রেখাটাকেই কিন্তু বলা হচ্ছে লাইন অফ কলিমেশন। যেমন আমি এখান থেকে সোজা করে রাখছি ডাম্পি লেভেল, তো ডাম্পি লেভেল সোজা তো এরকম করে দেখাচ্ছে, তো এটা হলো লাইন অফ কলিমেশন। এটা এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে কোন ইনস্ট্রুমেন্টে লাইন অফ কলিমেশনটা সর্বদা সোজা লাইন হবে, কোন ইনস্ট্রুমেন্টে হবে। থিওরিলাইটে কি সর্বদা সোজা লাইন হবে? থিওরিলাইটে সর্বদা সোজা লাইন হবে না, ঠিক আছে। ডাম্পি লেভেলে সর্বদা সোজা লাইন হবে, কারণ ডাম্পি লেভেলটা কিন্তু এরকম উপর নিচে ওঠানামা করে না, তো ডাম্পি লেভেলটা একদম ফিক্সড থাকে, তো সর্বদা এরকম সোজা লাইনই হবে। তো এটা গেল লাইন অফ কলিমেশন, ঠিক আছে। এবার এখানে এই প্রোফাইলটা দিয়ে আমাদের কয়েকটা কনসেপ্ট বুঝতে হবে, যে আমরা মানলাম এই যে নিচের অংশটা এর উপরেই আমার যতগুলো পয়েন্ট থাকবে এর উপরেই অবস্থান করবে এরকম ব্যাপারটা। তো এই অংশটাকে বলা হচ্ছে কি ডেটাম সারফেস বা ডেটাম লাইন, এটা হলো ডেটাম। আর এরপরে এই যে অংশটা আছে যেটা আমরা ওই প্রোফাইলের সাপেক্ষে অঙ্কন করলাম, এটাকে বলা হচ্ছে রিডিউস লেভেল বা আরএল। আর এই যে আমরা যখন ইনস্ট্রুমেন্টটা ধরি, তো ভূপৃষ্ঠের উপর থেকেই তো ইনস্ট্রুমেন্টটা হবে, ভূপৃষ্ঠে শুয়ে তো আর হবে না, তো ভূপৃষ্ঠ থেকে এরকম করে দেখছি, তো এই সোজা একটা লাইন তৈরি হলো, এর যে লাইনটা তৈরি হলো এই লাইনটাকে বলা আছে লাইন অফ কলিমেশন। তাহলে এটা কিন্তু আমাদের মাথায় থাকা দরকার যে এই তিনটা লাইনের মধ্যে ডেটাম লাইনটা সর্বদা নিচে থাকবে, রিডিউস লেভেলটা মোটামুটি উপরে থাকবে, আর যেটা লাইন অফ কলিমেশন সে কিন্তু সবার থেকে উপরে হবে, ঠিক আছে। আমরা যদি ইয়ের মধ্যে দেখি, এই আমাদের ডায়াগ্রামটার মধ্যে এরকম করে ডায়াগ্রাম তো হয়, তো এই যে ডায়াগ্রামের এই যে ভূপৃষ্ঠটা হলো, দিস ইজ কল রিডিউস লেভেল, এটাকে বলা আছে রিডিউস লেভেল, ঠিক আছে। আর এটা মানলাম একটা ডেটাম, এই যে লেখা আছে ডেটাম, তো এটা হলো ডেটাম লাইন বা ডেটাম সারফেস। আর এই যে ইনস্ট্রুমেন্টটা মানলাম এখান থেকে এরকম করে একটা লাইন আছে, তো লাইনটা হচ্ছে লাইন অফ কলিমেশন,
তো লাইন অফ কলিমেশন সর্বদা বড় হয় রিডিউস লেভেল থেকে, এটা যাতে মনে থাকে। এবার আছে একটা স্টাফ রিডিং। তো স্টাফ তো আমরা জানি যে এরকম করে স্টাফ হয়, যেটা 4 মিটার পর্যন্ত উঁচু হয়। সেই স্টাফ রিডিংয়ের মানে হলো লেভেল যন্ত্র থেকে স্টাফে যতটুকু উচ্চতা দেখা যায় সেইটা, অর্থাৎ আমরা ডাম্পি লেভেল থেকে স্টাফের কোন অংশটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে স্টাফ রিডিং। তো স্টাফ রিডিং 3 প্রকারের হয়, একটা হচ্ছে ব্যাক সাইড, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড, একটা হচ্ছে ফোর সাইড। তো ব্যাক সাইড হচ্ছে লেভেল স্থাপন করার পর প্রথম যে রিডিংটা হয়, এটা তো সবাই জানি আমরা, যে মানলাম যে এরকম একটা লাইন আছে, তো এই লাইনটাকে আমরা লেভেলিং করবো আর কি, লেভেলিং ঠিকঠাক আছে কিনা সেটা দেখবো। তো সেই জন্য আমরা একটা ডাম্পি লেভেল নিলাম এখানে। তো ডাম্পি লেভেল থেকে প্রথমে আমি এটাকে দেখলাম, এই পয়েন্টটাকে। তো এই পয়েন্টের যে মানটা আমার যে খাতা হবে এরকম বিএস, আইএস আর এফএস, সেই মানটা প্রথম যেহেতু মান সেহেতু আমরা বিএসের ঘরে লিখব। তো কোনো লেভেলিংয়ের প্রথম মানটাকে বলা হয় ব্যাক সাইড রিডিং বা বিএস আর কি। আর এর মাঝের সবগুলো মানকে আমরা ইন্টারমিডিয়েট সাইডে লিখব, এবং সবার লাস্টের যে মানটা সেটা আমরা ফোর সাইডে লিখব, ঠিক আছে? এরকম ব্যাপারটা এই বোঝা যাচ্ছে তো নাকি? আজকে আর বেশি হবে না, 9, 10 সিলেবাস শেষই হয়ে গেছে প্রায়, যারা এখন 11, 12 পড়বে তারাই। পড়বে তো মনে হয়, পড়বে। আমার নোটগুলো প্র্যাকটিক্যালি ওভাবেই করা আছে যাতে সবার সব কিছু মনে পড়ে যায়, যাদের কিছু নলেজ নেই তারাও ঠিকঠাক বুঝে যাবে, বিশেষ করে প্র্যাকটিক্যালগুলো। তো লেভেলিং অপারেশন, এবার লেভেলিং অপারেশন মানে আমরা কেমনভাবে পুরো কাজটা করি ডাম্পি লেভেলের সাথে। তো আমরা 4টা স্টেপে মেনলি কাজটা করে থাকি। একটা হচ্ছে সেটিং ডাম্পি লেভেল, প্রথমে ডাম্পি লেভেলটা কোনো একটা মাঠে গিয়ে সেট করলাম এরকম করে, ঠিক আছে? তারপরে সেকেন্ডলি হচ্ছে টেকিং দ্য স্টাফ রিডিং, অর্থাৎ ওই ডাম্পি লেভেল একটা লাইন সিলেক্ট করলাম, এই লাইনের এবার স্টাফ রিডিংগুলো আমরা খাতায় নথিভুক্ত করলাম, এটা আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে মান আছে, সেকেন্ড স্টেপে মানগুলো নিচ্ছি। থার্ড স্টেপে হচ্ছে রেকর্ডিং স্টাফ রিডিং, অর্থাৎ এই যে স্টাফের রিডিংগুলো আমরা পেলাম এগুলো একটা নোটবুকে বা কোনো একটা ফিল্ড বুকে আমরা সেগুলো রেকর্ড করলাম। রেকর্ড হয়ে গেল, রেকর্ড হয়ে এবার রুমে গেলাম, রুমে গিয়ে ফাইনালি কী করলাম, ডিটারমিনেশন অফ রিডিউস লেভেল, অর্থাৎ এই যে প্রোফাইল ড্র করার জন্য আমরা মানগুলো বের করলাম, ঠিক আছে? তো এই হলো 4টা স্টেপ, এগুলো হচ্ছে স্টেপগুলো অনেক সময় উল্লেখ করে দিতে পারে। এখানে একটা কোশ্চেন আছে যে কোনো একটি স্থানে একটি নির্দিষ্ট রেখা বরাবর, মানে একটা নির্দিষ্ট রেখা বরাবর এরকম করে লেভেল দিয়ে নিম্নোক্ত মানগুলো নথিভুক্ত করা হয়েছে। এই মানগুলো, প্রথম মানটা এটা, তারপরে মানটা এটা, তারপরে মানটা এটা, তারপরে মানটা এটা, এদের মধ্যে কোনটি মান এফএস? তাহলে এর মধ্যে কোন মানটাকে এফএস বলবো আমরা? কী হবে অ্যান্সার? এফএস কোনটা হবে? তাহলে এফএস শব্দের অর্থ হচ্ছে যেটা সবার শেষের মান থাকবে, তার মানে এটা হলো এফএস। আর বিএস কোনটা? বিএস হলো এটা। তাহলে এটা অনেকভাবে জিজ্ঞেস করতে পারে যে এর মধ্যে ইন্টারমিডিয়েট মান কয়টা আছে, তো এর মধ্যে বিএস কোনটা, এর মধ্যে এফএস কোনটা, এরকম যা কিছু জিজ্ঞেস করতে পারে এরকম টাইপের কোশ্চিনে। এবার আরেকটা কোশ্চিন আছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন, এবং এটা কিন্তু পারা উচিত সবার। দেখি, কোনো স্থানে, আমি ইচ্ছা করেই কোশ্চিনের অ্যান্সারগুলো দিইনি, কোনো স্থানে স্টাফ রিডিং অনেক বেশি হলে, মানলাম একটা জায়গায় স্টাফ রিডিংয়ের মান 500 মিটার হলো, আর একটা জায়গায় স্টাফ রিডিংয়ের মান 2000 মিটার হলো। তার মানে এই যে 2000 মিটার হঠাৎ করে হয়ে গেল, এই মানটা কোন অবস্থাটিকে সূচিত করে? মানে স্টাফ রিডিংয়ের মান বেশি আসলে সেটা কী বোঝায়? স্থানটি পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক উঁচু, স্থানটি পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক নিচু, স্থানটি একটি সমতল পৃষ্ঠ, স্থানটি অনেক সবুজ উদ্ভিদে ভরা। কী হবে অ্যান্সার পীযূষ? এটা কিন্তু যারা জানে, ফিজিক্স যেহেতু করায় প্র্যাকটিক্যালগুলো যদি জানে, এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, স্টাফ রিডিংয়ের মান মানলাম একটা এরকম করে লাইন আমরা মেজার করছি, ঠিক আছে? আর আমি এদিক থেকে দেখছি এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে। এবার কথার কথা, এটা যে এই জায়গাটা যে আমার উঁচু আছে, তো এর স্টাফ রিডিংয়ের মান নিশ্চয়ই কম আসবে, 5 মিটার হলো। এবার বেশি আসার অর্থই হচ্ছে সেটা একটা গর্ত, ওই জন্য স্টাফ রিডিংয়ের মানটা বেশি আসছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো স্টাফ রিডিংয়ের মান বেশি আসার অর্থ হচ্ছে সে পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক উঁচু, অনেক নিচু। তো এই কোশ্চিনটা আসতে পারে পরীক্ষা, এটা খুব কনসেপচুয়াল একটা কোশ্চিন ছিল। যদি উঁচু হয় মানে মান কম আসে, তার মানে সেই জায়গাটা অনেক উঁচু, আর যদি নিচু হয় তার মানে তার মানটা অনেক বেশি আসবে। এই গেল ব্যাপার। এবার আছে ডিটারমিনেশন অফ রিডিউস লেভেল। রিডিউস লেভেল বের করার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে কলিমেশন মেথড, একটাকে বলা হয় রাইস ফল মেথড। কলিমেশন মানে ওই লাইনটা, যে লাইন বরাবর আমরা দূরবীনটা দিয়ে দেখি, মানে একটা কাল্পনিক রেখা বা তল। আর রাইস ফল মানে হচ্ছে উঁচু নিচু। তো আগে আমরা কলিমেশনটা দেখি, একটু এমনি বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এগুলা থেকে এত ভিতর থেকে কোশ্চেন দিবে না, কিন্তু আমি যদি একবার বলে দিই তাহলে মনে পড়ে যাবে আর পড়তে সুবিধা হবে। তো কলিমেশনটা প্রথমে আমরা কী করি, একরকম ইয়ে থাকে, স্টেশন থাকে অনেকগুলো, তারপর ডিস্টেন্স থাকে, স্কেল ধরে নিই,
আর বিএস এরকম করে আমার মানগুলো মানলাম দেওয়া আছে, যেটা বিএস বিএস আইএস আইএস আর এই দুটো। এখান থেকে একটা এরকম কোশ্চেন হতে পারে কনসেপচুয়াল, যে চেঞ্জ পয়েন্টে অর্থাৎ যেখানে আমরা ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করি তার কয়টা মান হয়, মানে কয়টা স্টার রেটিং হয়। তো চেঞ্জ পয়েন্টে দুটো থাকে, একটা হচ্ছে এফএস আর একটা হচ্ছে বিএস, তার কিন্তু কোনো ইন্টারমিডিয়েট হয় না, ঠিক আছে, এরকম আছে। বোঝা গেল? এটা আর একটু ডিটেলসে বলে দিই, যারা ভুলে গেছে তারা মনে পড়ে যাবে। যে মানলাম আমি প্রথমে এরকম করে মানটা নিলাম এ নাম্বার, ঠিক আছে, তারপরে বি নাম্বার একটা মান নিলাম, তারপরে সি নাম্বারটা নিলাম, কিন্তু তারপরে আমি আর পরের মানটা এই জায়গাটা থেকে দেখতে পারছি না। সেই রকম পরিস্থিতিতে আমার কি হয়, স্টাফ রেটিংটা চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন আমি এই জায়গায় নিয়ে আসলাম। এবার এই জায়গায় যখন নিয়ে আসলাম তখন আমাকে প্রথমে কি আগের উচ্চতাটার সাথে কতটা এই ইনস্ট্রুমেন্টের উচ্চতার পার্থক্য হলো সেটা একবার যাচাই করতে হবে। এই কারণে আমরা কী করবো, পুনরায় আগের যে লাস্ট রিডিংটা আমরা নিয়েছি সেটাই এবার এখান থেকে প্রথমে মান নিলাম, তারপর থেকে পরেরগুলো শুরু হলো। তো এখান থেকে প্রথম জায়গা থেকে তো লাস্টে একটা মান পেলাম আমরা, সেটা আমরা লিখবো এফএসের ঘরে। আর পরে ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করার পর যে মানটা পেলাম সেম জায়গাটারই, সেটা আমরা লিখবো বিএসের করে, কারণ যেহেতু সেটা সেকেন্ড ইনস্ট্রুমেন্টের প্রথম মান, ওই জন্য তো এরকম হয়। আর ইন্টারমিডিয়েট কোনো মান থাকে না। তো এই মানগুলো দিয়ে এখানে আমাকে প্রথমে হাইট অফ কলিমেশন বের করতে হবে, ঠিক আছে। কলিমেশন মানে হচ্ছে ইনস্ট্রুমেন্টের ওই লেভেলটা কত। তারপর আছে রিডিউস লেভেল বের করতে হবে। রিডিউস লেভেল মানে হচ্ছে ভূপৃষ্ঠটা, এটা যাতে সবার মাথায় থাকে। কলিমেশন লাইন হচ্ছে রিডিউস লেভেলের উপরের দিকে থাকে, কলিমেশনটা নিচের দিকে থাকে। এবার হচ্ছে রিমার্কসের মধ্যে আমাকে দিয়ে দিবে অবশ্যই বিএম, বেঞ্চ মার্কটা কত সেটা বলে দেবে। তো বেঞ্চ মার্কটা এখানে এইটাতে দেওয়া আছে, মানলাম বেঞ্চ মার্ক 18.50। তো বেঞ্চ মার্ক আমি বলেছিলাম যে বেঞ্চ মার্ক মানে হচ্ছে আমার রিডিউস লেভেলের মধ্যে কোনো একটা পয়েন্ট, তার মানে বেঞ্চ মার্ক ইকুয়াল টু আরএল, অর্থাৎ যেটাই বেঞ্চ মার্ক সেটাই আরএল। তো বেঞ্চ মার্কের ঘরটা থেকে আমরা এখানে প্রথমে আরএলটা লিখে দিলাম, ঠিক আছে। এইবার আমাকে খেয়াল করতে হবে যে অ্যাকচুয়ালি এই কলিমেশন লাইনটা মানে কি। তো কলিমেশন লাইনটা তো একটা সোজা লাইন, যেটা হচ্ছে আমার যে এই প্রোফাইলটা তার উপরের দিকে আছে। কতটা উপরে আছে, ঠিক যতটা এখান থেকে আমরা স্টাফ রেটিংয়ের মানটা পেয়েছি ততটাই উপরে আছে। এই জন্য কী হবে, এই যে স্টাফ রেটিংয়ের মানগুলো আছে এগুলো কিন্তু যোগ হয়ে যাবে কার সঙ্গে, রিডিউস লেভেলের সঙ্গে। এই যে রিডিউস লেভেল আছে, তো রিডিউস লেভেলের সঙ্গে যখন এই মানগুলো যোগ হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তখন আমাকে বুঝতে হবে তখন আমরা কিন্তু কলিমেশন লাইন পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখানে আমার একটা রিডিউস লেভেল দেওয়া থাকবে প্রথমে, কারণ বিএম দেওয়া থাকবে। এবার এর সাপেক্ষে বাকি সবগুলো মান বের করতে হবে। তো এর সাপেক্ষে প্রথমে আমরা এই মানটা বের করবো 19.99। এবার যেহেতু এটা নিচের দিকের ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয়েছে, নিচের দিকের মান, সেহেতু এটা আমার এটার সঙ্গে যুক্ত হবে, বিএস এর সঙ্গে, কারণ এফএস এর মানটা কিন্তু প্রথম স্টেশন থেকে নেওয়া লাস্ট মান, এটা কিন্তু যুক্ত হবে না, এটা যুক্ত হবে। তো এটার সঙ্গে এটা যুক্ত করলাম, যুক্ত করে যা মান আসলো সেটাই হবে সব কিছু কলিমেশন লাইন এটা। এবার উপরের দিকেটা কী করে পাবো, উপরের দিকটা এই মানটার সঙ্গে ওই ঘরেরই স্টাফ রেটিংটা, কিন্তু সেটা যাতে প্রথম চেঞ্জ করার আগে যে পয়েন্টটা ছিল সেটার মান হয়। তাহলে এইটা যোগ করলাম, যোগ করে এরকম করে উপরের দিকে এগুলো পেয়ে গেলাম। তো এরকম করে দুটো কলিমেশন লাইন এখানে হলো। চেঞ্জ পয়েন্ট থাকলে, একটা চেঞ্জ পয়েন্ট থাকলে দুটো কলিমেশন লাইন হয়। এবার চেঞ্জ পয়েন্ট এই কলিমেশন লাইন যখন পেয়ে গেলাম তখন আমরা কি করব, বাকি পয়েন্টগুলোর রিডিউস লেভেল বের করব। তো রিডিউস লেভেল এবার আমাকে বুঝতে হবে যে রিডিউস লেভেল মানে কি। তো কলিমেশন লাইন থেকে সেটা ততটা নিচে আছে যতটা আমার স্টাফ রেটিংয়ের মান হয়েছে। তাহলে এবার প্রত্যেকটা কলিমেশন লাইন থেকে আমরা জাস্ট ওই ঘরের স্টাফ রেটিংটা বিয়োগ করে দেবো। যেমন এই ঘরে স্টাফ রেটিং বিএসএ আছে, তো এটা মাইনাস এটা করলেই অবশ্যই এটা বেরোবে। তারপরের যে কলিমেশন লাইনটা সেটা থেকে আবার স্টাফ রেটিং যদি বিয়োগ করি তারপরে ওটাই হবে, এরকম করে বিয়োগ করলেই হয়ে গেল। তো একটা জিনিস লাস্টে গিয়ে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, কী জিনিস, যে আরএল ইকুয়াল টু বিএম, অর্থাৎ বিএম এর মান যদি বলে দেয় যে একটা জায়গায় বিএম এর মান 2.24, তাহলে তার আরএল কত, তাহলে আরএল সেম হবে ওটাই। যদি বলে কোনো একটা স্থানে বিএম হচ্ছে, কোনো একটা স্থানে বিএম হচ্ছে 2 মিটার এবং তার স্টাফ রেটিং হচ্ছে 4 মিটার, তাহলে তার আরএল কত, তাহলে বিএম ইকুয়াল আরএল ইকুয়াল টু কি, আরএল ইকুয়াল টু হচ্ছে বিএম অর্থাৎ বেঞ্চ মার্ক বা রিডিউস লেভেল প্লাস হচ্ছে স্টাফ রেটিং। তো স্টাফ রেটিংটা যোগ করে দেবো, এরকম করে কিন্তু বের করতে হবে একটু। তো এরকম ভিতর থেকে কোশ্চেন দিবে না মনে হয়, কিন্তু না দেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে। এটা তো নেট সেট না যে এবার হলো না তো পরের বার হয়ে যাবে। তো এই জন্য একদম যা আছে সব কিছু ভালো করে নিখুঁত করে বুঝে পড়তে হবে, কিন্তু বলে দিচ্ছি। তো গেল এটা, কেউ যদি না বুঝতে পারে পরে আরও বলো, আমি বুঝাই দেবো। তারপর হচ্ছে রাইস আর ফল মেথড। এবার তো রাইস ফল মেথডটা কি, এটা যেমন আমরা পিছন দিক দিয়ে বের করলাম, রাইস ফলটা সামনের দিক দিয়ে বের করবো এরকম করে। তো আমার এরকম করে স্টাফ রেটিংটা পর্যন্ত দেওয়া থাকবে, এগুলো তো মাঠে গিয়ে এগুলো তো কোনো ব্যাপার নয়। এবার আমরা কী করবো, প্রথম মানটা থেকে দ্বিতীয় মানটা বিয়োগ করবো, এরকম যে প্রথম মান এটা, দ্বিতীয় মান নিশ্চিত পরেরটা, সবসময় বিয়োগ করব। বিয়োগ করে যদি সেটা মাইনাসে আসে তাহলে সেটা হবে ফলের ঘরে, ঠিক আছে। আর যদি সেটা প্লাসে আসে তাহলে সেটা হবে রাইজের ঘরে, এরকম। কিন্তু ব্যাপারটা আসলে কি বলছে আমি ভালো করে বোঝার চেষ্টা করি একটা থেকে, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এগুলো প্লাস মাইনাস কখন কী হবে, ওরকম কোনো ব্যাপার নয়। তো মানলাম আমি এখানে আমার ইনস্ট্রুমেন্টটা আছে, হ্যাঁ, এখানে আমার ইনস্ট্রুমেন্টটা আছে, আমি এরকম করে দেখছি।
এবার এই জায়গার মানটা আমার নিশ্চয়ই কম হবে, কারণ এটা উঁচু জায়গা। তো মানলাম এটা 1 মিটার হলো। কত হলো এটা? 1.46 মিটার হলো। আমি এটাই দিচ্ছি 1.46 মিটার। তারপরটা আমার বেশি হয়েছে, তার মানে নিশ্চয়ই গর্তে আছে এরকম করে। তো এটা হয়ে গেলো 1.62। ঠিক আছে, তো আমি দুটাই লিখছি যে 1.62। এবার যদি এরকম করে করি যে 1.46 থেকে পরের মানটা অর্থাৎ 1.62 যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগফলটা অবশ্যই মাইনাসে আসবে, কারণ পরের মানটা বেশি হবে। তো মাইনাসে আসলে আমি কি বললাম, মাইনাসে আসলে হবে ফলের ঘরে, ঠিক আছে, আর প্লাসে আসলে কি হবে, রাইজের ঘরে। তো আমরা সিম্পলি বুঝতে পারছি যে ফলের ঘরে এই জন্য লিখলাম কারণ আমার উচ্চতাটা ফল কথার অর্থ হচ্ছে কমে গেল, উচ্চতাটা আমার কমে যাচ্ছে, তো মান বেশি যাচ্ছে ওই জন্য কমে যাচ্ছে। এবার আমার যদি দেখা গেল এটার থেকে বাড়ে, মানলাম একটার মান এর পরে আছে 1.1000 এরকম 1 আছে, তার মানে নিশ্চয়ই 1.46 থেকে 1.00, আচ্ছা 1.6 থেকে, এটাই ধরছি আমি, 1.62 থেকে 1.00 আমি বিয়োগ করলাম। তো বিয়োগফলটা আমার কি আসবে, প্লাসে আসবে, যেহেতু আগেরটা বড়। তো প্লাসে কেন আসলো, কারণ এটা উঁচুতে আছে, ওই জন্য বলছে রাইজ হলো। রাইজ কথার অর্থ হচ্ছে উপরে উঠছি, ঠিক আছে। তো এরকম বিয়োগ করলে ফলে হবে, আর প্লাস আসলে রাইজে হবে। ওইটা একটা ফালতু কনসেপ্ট হচ্ছে এটা, যে যদি আমরা নিচে যাই তাহলে ফলের ঘরে লিখবো, যদি আমরা উপরে যাই তাহলে রাইজের ঘরে লিখবো, এরকম। ওটা একটা মনে রাখার উপায়, যে রাইজ মানে হচ্ছে প্লাস হবে, ফল মানে হবে মাইনাস হবে। তো এটা গেল। তো এরকম করে আমরা রাইজ আর ফল পেয়ে গেলাম, অর্থাৎ কোনোটা রাইজ হলো, কোনোটা ফল হলো। হবার পর এবার আমরা রিডিউস লেভেল বের করব। তো রিডিউস লেভেল আমার বোঝা উচিত যে রিডিউস লেভেল মানে হচ্ছে ভূপৃষ্ঠটা, ঠিক আছে, এরকম ভূপৃষ্ঠটা। তো রিডিউস লেভেলের এর মধ্যে যে কোনো একটা মান দিয়ে দিবে। আমি কথার কথা ভাবলাম এটাই মান দিয়ে দিচ্ছি, আমি আপাতত এটা ফোকাস করছি না, যে এটা 18.51 এখানে লিখে দিবে বিএম, কারণ কোনো একটা পয়েন্টের সাপেক্ষেই আমাকে কিন্তু গোটা ডেটাটা বের করতে হবে, আর সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে বেঞ্চমার্ক। আর সেই বেঞ্চমার্কগুলো কিসের মাধ্যমে নির্ধারণ করা হয়, রিডিউস লেভেলের মাধ্যমে, ডেটামের সাপেক্ষে, ঠিক আছে। তো বেঞ্চমার্ক কী আছে এখানে 18.51। এবার 18.51 তারপরে আমাকে বলছে যে তুমি এবার ফল হলা, ফল মানে কি, নিচে যাও। তো ফল যখন যাব তখন কি করবো, এটা বিয়োগ করে দেবো, ঠিক আছে, এরকম হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা যখন মানটা বের করব, তো এরকম মনে রাখতে হবে, মানলাম এরকম, আমি এবার এই জায়গায় আছি দাঁড়িয়ে, কথার কথা আমি এবার আমাকে ওই ইনস্ট্রুমেন্টের সাপেক্ষে ভাবলে হবে না, আমি এই জায়গায় আছি। এরপরে আমাকে কেউ বললো যে তুমি নিচে যাচ্ছ, তাহলে নিচে যাবো মানে কি, এই উচ্চতার সাপেক্ষে আমি এবার মানটাকে বিয়োগ করে দেবো, ওই জন্য বিয়োগ করে এখানে চলে আসলাম। এবার যখন এখানে আসলাম, তারপরে দেখা গেলো আমার একটা রাইজের ঘরে মান লেখা আছে, কথার কথা এরকম। তো আমি তো আগে থেকে জানি আমাকে এবার উপরে উঠতে হবে, তাহলে আমি এবার উপরের দিকে এরকম করে উচ্চতা করবো। অর্থাৎ এবার আমার ইনস্ট্রুমেন্ট সাপেক্ষে ভাবলে হবে না, এবার আমাকে পার্টিকুলার পয়েন্টের সাপেক্ষে ভাবতে হবে, যে আমি যদি রাইজে যাচ্ছি তার মানে আমার প্লাস হবে এবার উচ্চতা, আমি যদি উঁচুতে নিচে যাচ্ছি তাহলে আমার মাইনাস হবে উচ্চতা, ঠিক আছে। এরকম করে কিন্তু এটা বের করা হয়। তো এগুলো তো সবাই জানি। লাস্টে এরকম করে সবগুলো বিএস আর সবগুলো এফএস যোগ করে সেম মান আসবে, দুটার মধ্যে যদি ডিফারেন্স করি। আর লাস্ট আরএল ফার্স্ট আরএল, অর্থাৎ লাস্ট আরএল ডিফারেন্স ফার্স্ট আরএল, যেটা হবে সবগুলো বিএস আর ডিফারেন্স সবগুলো এফএস কিন্তু সেম হবে। এই দুটার বিয়োগফলটা যখন সেম হয়ে যাবে তখন আমি বুঝবো যে আমার অঙ্কটা ঠিক আছে। ব্যাস এতটুকুই ছিল আমাদের ডাম্পি লেভেল। এর থেকে এগুলো করার পর আমি কোশ্চেনগুলো কয়েকটা ঘাটলাম, দেখলাম যে ওগুলোই আছে, আরও কিছু আলাদা কোশ্চেন আসতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে ওই মুখস্থ করে নিতে হবে আর কি, কারণ কনসেপচুয়াল কোশ্চেন আসলে এগুলোর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে। আর কালকে সকালে ক্লাস নিব, কালকে বিকালে নিব না। কালকে ভাবছি যে দেখি কালকে অনেকটাই শেষ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। প্র্যাকটিক্যাল ইন্ডিয়ান জিওগ্রাফির নোটগুলো কি ঠিকঠাক আছে? অনেক খাটনি গেছে আমার ইন্ডিয়ান জিওগ্রাফিতে, সবাই যাতে ভালো করে পড়ে।